তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা হলো হ্যামিল্টনিয়ান মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এই হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তো এই হ্যামিল্টনিয়ান মেকানিক্স বলতে কি বোঝায়, এটার ভিতরে কি কি আছে এবং এই হ্যামিল্টনিয়ান মেকানিক্স দিয়ে কি কি করা যায় এইগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো দেখি আগে হ্যামিল্টনিয়ান মেকানিক্স বলতে কি বোঝায় বা হ্যামিল্টন কে কি করছে তিনি, এটা আগে একটু দেখার চেষ্টা করি। প্রথমে এই হ্যামিল্টনিয়ান কে। হ্যামিল্টনিয়ান, এই হ্যামিল্টনিয়ান মেকানিক্স নামটা আসছে মূলত হ্যামিল্টন থেকে। হ্যামিল্টন, এই হ্যামিল্টনকে, হ্যামিল্টন হলো একজন আইরিশ ফিজিসিস্ট বা একজন আয়ারল্যান্ডের একজন পদার্থবিদ, যার নাম হলো হ্যামিল্টন। হ্যামিল্টন কি করছে আর হ্যামিল্টন এটা করলোই বা কেন, এইগুলো একটু দেখি। আইরিশ ফিজিসিস্ট হ্যামিল্টন তিনি লক্ষ্য করলো আমাদেরকে প্রথমে এই যে মেকানিক্স সম্বন্ধের যে ধারণা, এই ধারণাগুলো প্রথমে প্রথমে হলো নিউটন কি বলছে? নিউটন বাবাজি বলছে যে কোনো একটা বস্তুর অবস্থান বা মোশন যদি আমরা মোশন আলোচনা করতে চাই বা এটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের দরকার হলো ফোর্স। তো নিউটন একটা মেকানিক্স ডেরাইভ করছে বা একটা মেকানিক্স নিয়ে আলোচনা করছে বা মোশন নিয়ে আলোচনা করছে, সে ফোর্স দিয়ে আলোচনা করছে। তো ফোর্স দিয়ে আলোচনা করলে কি হয়? ফোর্স হলো হলো, তো এটা হলো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ফোর্স যদি আসে তাহলে কি হয়? ফোর্স আসলে আমরা দেখি, ফোর্স আসলে যে ইকুয়েশনটা হয় বা এটা একটা সিম্পল ইকুয়েশন, বাট যখন অনেক বড় অনেক কমপ্লেক্স একটা ইকুয়েশন আসে বা কমপ্লেক্স কোনো একটা বস্তুর মোশন নিয়ে আলোচনা করতে হয়, তখন নিউটনিয়ান মেকানিক্স বলে এটা যদি কাজ করতে হয় তাহলে এমএ বা ফোর্স নিয়ে আলোচনা করতে হয়। ফোর্স নিয়ে আলোচনা করতে গিয়ে দেখা যায় যে এই জায়গায় একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এমনি অনেক জটিল একটা ইকুয়েশন। এই ইকুয়েশন নিয়ে কাজ করতে গেলে অনেক জটিল কাজকর্ম এখানে আসে। তাই বোঝা যায় যদি নিউটনিয়ান মেকানিক্সের নিউটন দিয়ে আমরা যদি কাজ করতে যাই, যে কোনো একটা বস্তু মোশন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে এটা অনেক কঠিন হয়ে যায় বা কমপ্লেক্স হয়ে যায়। তো এই নিউটনিয়ান মেকানিক্স কি কি হয়? এক নম্বর, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়। দুই নম্বর আরেকটা সমস্যা নিউটনিয়ান মেকানিক্সে আরেকটা সমস্যা হলো এই ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর নিয়ে যদি আমরা কাজ করতে যাই, ভেক্টর নিয়ে কাজ করার সময় কি হয়? ভেক্টর নিয়ে কাজ করলে যখন দুইটা বা তিনটা ভেক্টর থাকে তখন তাদের নিয়ে কাজ করতে ইজি। আর যখন অনেকগুলো পার্টিকেলের একসাথে কাজ করতে হয়, অনেকগুলো পার্টিকেলের মোশন, অনেকগুলো পার্টিকেলের মেকানিক্স একবারে আমরা একসাথে কাজ করতে চাই, তখন আমরা দেখি যে অনেকগুলো পার্টিকেল অনেক দিকে মুভ করে। তো অনেক দিকে মুভ করলে ওই জায়গায় ওই সিস্টেমে ভেক্টর নিয়ে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে আমরা কি করতে পারি? এই জন্য প্রথমে যখন মেকানিক্স শুরু হয়েছিল তখন নিউটনিয়ান মেকানিক্সই চলছিল, কিন্তু তখন ল্যাগ্রেঞ্জ কি করছে, আরেকজন ফিজিসিস্ট ল্যাগ্রেঞ্জ বলতেছে এটা অনেক কঠিন। নিউটনিয়ান মেকানিক্স হ্যাঁ ঠিক আছে ভালো কথা, কিন্তু এটা অনেক কঠিন। এই কঠিন জিনিসটাকে ল্যাগ্রেঞ্জে আর একটু ইজি করার চেষ্টা করছে। ল্যাগ্রেঞ্জে ওই যে মেকানিক্সটা, ওই যে মোশন নিয়ে আলোচনা, একটা পার্টিকেলের মোশন নিয়ে আলোচনা, ল্যাগ্রেঞ্জে বলছে না, আমাদের ফোর্স নিয়ে কাজ করতে হয় না, ফোর্স বাদে আমরা অন্যভাবে কাজ করতে পারি। কেমনে? ফোর্স বাদে আমরা এটাকে এনার্জির মাধ্যমে আমরা এটা উপস্থাপন করতে পারি বা প্রকাশ করতে পারি।
তো ল্যাগ্রেঞ্জে কাজ করলো কি এনার্জি, তো এনার্জি দিয়ে কাজ করতে গিয়ে আমরা ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন দেখছি এরকম L is equals to T minus B, T হলো কাইনেটিক এনার্জি, B হলো পটেনশিয়াল এনার্জি। এই যে ল্যাগ্রেঞ্জে বলছে এনার্জি দিয়ে এটা প্রকাশ করা যায়, কিন্তু ল্যাগ্রেঞ্জের মধ্যে আরেকটা সীমাবদ্ধতা আছে। ল্যাগ্রেঞ্জ এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, যেহেতু এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, এতে আমাদের একটু কমপ্লেক্সিটি একটু কমছে। বাট এই ল্যাগ্রেঞ্জের মধ্যে যখন আমরা ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখি তখন কি হয়, ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম ddt of del L by del Q dot minus del L by del Q is equal to 0। তো এই যে এই জায়গায় ল্যাগ্রেঞ্জের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ল্যাগ্রেঞ্জের ডিফারেনশিয়াল ইকুয়েশনে দেখতে পাচ্ছি আমরা এই যে কিউ ডট মানে হলো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট এই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আবার ডিফারেন্সিয়েশন করতে টাইমের সাথে, তার মানে এই জায়গাটাও সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে। যদি এই জায়গায় সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে, তার মানে এই জায়গায় কি দেখতেছি, ল্যাগ্রেঞ্জে একটা কাজ করছে, ফোর্স রে সে এনার্জিতে ট্রান্সফার করছে। বাট এনার্জিতে ট্রান্সফার করার পরেও এই যে নিউটনের সময় একটা কি সমস্যা ছিল, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এটা একটা কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন। আবার এই ল্যাগ্রেঞ্জের মধ্যে এসে কি হলো, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনই রয়ে গেল। তার মানে এই যে কি হইতাছে, কোনো পরিবর্তন নেই। তার মানে ল্যাগ্রেঞ্জে এক জায়গায় সিম্পল করতে পারছে, কিন্তু আরেক জায়গায় কমপ্লেক্সিটি রয়ে গেছে। তো তারপরে হ্যামিল্টন এটা চিন্তা করলো যে ল্যাগ্রেঞ্জিয়ান যে ইকুয়েশনটা আছে এইটাকে কি আরো সহজ করা যায় কিনা, আরো সিম্পল ভাবে প্রকাশ করা যায় কিনা। তো ওই সময় হ্যামিল্টন কি করলো, হ্যামিল্টন বলতেছে না, হ্যাঁ এনার্জি দিয়ে প্রকাশ করবো ভালো কথা, কিন্তু এটাকে আর একটু সিম্পল করার চেষ্টা করলো। তো ল্যাগ্রেঞ্জের মধ্যে কি হলো, ল্যাগ্রেঞ্জও এনার্জি দিয়ে প্রকাশ করছে, বাট হ্যামিল্টনও সেম এনার্জি দিয়েই প্রকাশ করছে। বাট কথা হলো এই এনার্জি দিয়ে প্রকাশ করার ফলেও এই জায়গায় হ্যামিল্টনে বলতেছে যে না, ল্যাগ্রেঞ্জের সময় কি লাগছে, ল্যাগ্রেঞ্জের ভেরিয়েবল লাগছে কিউ এন্ড কিউ ডট, মানে হলো জেনারেলাইজড পজিশন এবং জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেম এবং জেনারেলাইজড ভেলোসিটি। তার মানে কি এই জায়গায় কি লাগতেছে, পজিশন লাগতেছে এবং ভেলোসিটি লাগতেছে। ভেলোসিটি কি, ভেলোসিটিতে গেলে আমাদের কি আসতেছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আসতেছে। বাট তখনই হ্যামিল্টন বলছে না, এই যে ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবল গুলা আমার পজিশন এবং ভেলোসিটি না, আমরা এই ভেলোসিটিরে আমরা কিসের মোমেন্টামে চেঞ্জ করতে পারি। তো এটা কি করতে পারি, হ্যামিল্টনে বলতেছে ল্যাগ্রেঞ্জের আমরা চেঞ্জ করে যদি আমরা এইটা থেকে প্রকাশ করতে পারি, যেমন হ্যামিল্টনে বলতেছে কিউ এবং পি মানে কি মোমেন্টাম। তো এই যে এই জায়গায় ল্যাগ্রেঞ্জ এবং হ্যামিল্টনের পার্থক্য। তাহলে ল্যাগ্রেঞ্জ আর হ্যামিল্টনের পার্থক্যের মধ্যে কি বুঝতেছি, ল্যাগ্রেঞ্জে বলছে যে ল্যাগ্রেঞ্জেও এনার্জি দিয়েই প্রমাণ করছে, হ্যামিল্টনও এনার্জি দিয়ে প্রমাণ করছে। বাট ল্যাগ্রেঞ্জে বলতেছে একটা বস্তুর অবস্থান বা একটা বস্তুর মোশন যদি আমরা প্রকাশ করতে যাই বা আলোচনা করতে যাই, তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল দরকার, দুইটা। একটা হলো কোঅর্ডিনেট সিস্টেম বা পজিশন, এবং এটা হলো ভেলোসিটি। তো ভেলোসিটি লাগতেছে, কিন্তু হ্যামিল্টনে বলতেছে না, এই ভেলোসিটি নয়, আমরা এটাকে মোমেন্টাম দ্বারা প্রকাশ করতে পারি। যদি মোমেন্টাম আসলে কি আসতেছে, এই জায়গায় এই যে কমপ্লেক্সিটি বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকে না, বা তখন এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে পরে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসে। কিন্তু ল্যাগ্রেঞ্জে কি ছিল, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে কি হয়, অনেক কমপ্লেক্স হয়ে যায়। বাট হ্যামিল্টনে বলতেছে না, আমরা এটাকে যদি একটু শিথিল করতে পারি বা মোমেন্টাম দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে আর ওই কমপ্লেক্সিটি থাকবে না। না থেকে কি হবে, জাস্ট ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল
ইকুয়েশন হবে। আর এই যে হ্যামিল্টন এটা করলো কেন, বা এটা করলে আমাদের সুবিধা কি, এটা করাতে ফিজিক্সের কি লাভ হলো, এটাই আমরা এখন একটু দেখি। হ্যামিল্টনের এই কাছ থেকে কি বুঝতেছি, হ্যামিল্টন আমরা কিছুক্ষণ পরে আমরা এটা প্রমাণও করবো যে হ্যামিল্টনের যে জিনিসটা, হ্যামিল্টন সমান পিআই কিউ ডট আই মাইনাস এল, এরকম একটা ইকুয়েশন আমরা একটু পরে প্রমাণ করব। তো এই যে এই জায়গায় জাস্ট খালি কি আছে, কিউ ডট আই বা কিউ আই ডট, এই জাস্ট খালি এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভস, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাট ল্যাগ্রেঞ্জে আমরা কি দেখছিলাম, ল্যাগ্রেঞ্জে দেখছিলাম ডিডিটি অফ ডেল এল বাই ডেল কিউ ডট। এই যে কিউ ডটের মধ্যে আবার ডিডিটি, তার মানে কি এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়েছিল। যেহেতু হ্যামিল্টনের মধ্যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেহেতু আমরা বুঝতেই পারছি কি হতে পারে, যে ল্যাগ্রেঞ্জের চেয়ে অন্তত ইজিয়ার হবে। তো এতটুকু হলো হ্যামিল্টন কি করছে, হ্যামিল্টন কেন এটা করছে, এই কাহিনী গেল। তো আমরা এখন একটু দেখি হ্যামিল্টনিয়ানের যে এই কাজটা করলে কি কি সুবিধা, বা এটা দিয়ে আমাদের লাভ কি। এক নাম্বার সুবিধা হলো, হ্যামিল্টনিয়ানের এটা এক নাম্বার সুবিধা হলো যে প্রথম যে দেখলাম ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, যেটা সলভ করা অনেক ইজি, সলভ করা সলভ ইজি। দুই নাম্বারে কি দেখতে পারি, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। দুই নাম্বার দেখা যাইতেছে এই জায়গায় কি আর হয়েছে, মোমেন্টাম। তার মানে কি এই জায়গায় কনজারভেশন ল গুলো অনেক স্পষ্ট ভাবে আমরা দেখতে পাবো। কনজারভেশন ল গুলো যদি ইউজ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, সবগুলো সলভ করাও ইজি হয়ে যাবে। তাহলে এই জায়গায় কি দেখা যায়, যেহেতু মোমেন্টাম আছে তার মানে কি মোমেন্টাম কনজারভেশন হবে। তার মানে মোমেন্টাম কনজারভেশন বা কনজারভেশন ল গুলা স্পষ্ট হবে। এবং তিন নাম্বার একটা পার্ট হলো, এই তিন নাম্বার সুবিধাটাই হলো সবচাইতে বড় সুবিধা। আমাদের যে ফিজিক্স বা ম্যাথমেটিক্সের যতগুলা সিস্টেম আছে, যত আলোচনা আছে, সবগুলো যদি আমরা গ্রাফিক্যালি বা জিওমেট্রিক্যালি আমরা প্রকাশ করতে পারি তাহলে ওইটা সলভ করা অনেক ইজি। ল্যাগ্রেঞ্জ, নিউটনিয়ান মেকানিক্স, এইগুলা ইজি যে টার্মগুলো আছে, যেমন মনে করো একটা ফোর্স, একটা বস্তুর মধ্যে ফোর্স দিতেছে, সিম্পল যে আলোচনা 9 যে আলোচনা করা হয়েছিল ওই আলোচনাগুলা আমরা গ্রাফিক্যালি বা জিওমেট্রিক্যালি প্রকাশ করতে পারি। কিন্তু যখন অনেক কঠিন একটা টার্ম চলে আসে, যেমন আমরা কিছুদিন আগে যেটা পড়ে আসছি সরল দোলক, হ্যাঁ সিম্পল, এটার সময় এই সাইনোসয়েডাল ওয়েভ হয়, এগুলো আমরা ইজিলি গ্রাফিক্যালি বা জিওমেট্রিক্যালি প্রকাশ করতে পারি। বাট যখন এই যে সরল দোলক ছিল, সরল দোলকের মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল যে সরল দোলকটা কত ডিগ্রি, 4 ডিগ্রি বেশি হইতে পারবে না, যে তার বিস্তার বা এই যে অ্যাঙ্গেলটা যে হয় থিটা এর মান 4 ডিগ্রি বেশি হতে পারবে না। কিন্তু যদি 4 ডিগ্রি বেশি হয় তখন কি হবে, তখন তো আমরা ওই নিউটনিয়ান মেকানিক্স দ্বারা তা আলোচনা করতে পারতেছি না। আবার ল্যাগ্রেঞ্জ দিয়ে আলোচনা করা যায়, কিন্তু ওই জায়গায় গ্রাফিক্যালি প্রকাশটা অনেক কঠিন হয়ে যায়। তেমনি এই যে হ্যামিল্টনের মধ্যে গ্রাফিক্যালি যে প্রকাশ, গ্রাফিক্যালি যে আলোচনা, এগুলো অনেক ইজি হয় দেন ল্যাগ্রেঞ্জ এবং নিউটনিয়ান মেকানিক্সের তুলনায়। তাই বলা যায় হ্যামিল্টনিয়ান মেকানিক্সে কি হয়, গ্রাফিক্যালি প্রকাশ করা যায় বা জিওমেট্রিক্যালি প্রকাশ করা যায়। তার মানে আমাদের যতগুলা প্রবলেমই আছে,
যত প্রবলেমে আসুক না কেন, যে কোনো প্রবলেম আমরা যদি হ্যামিল্টনিয়ান পর্যন্ত নিতে পারি, হ্যামিল্টন পর্যন্ত নিতে পারি, তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাইলে সেটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তারপরে কনজারভেশন ল বা যে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমরা মনে করো কি করতে পারি, সিম্পল আলোচনা, যদি দুইটা বস্তু এক জায়গায় কি হয়, কলিশন করে বা সংঘর্ষ করে, সংঘর্ষের সময় আমরা কি করতে পারি, মোমেন্টাম কনজারভেশন ল ইউজ করতে পারি বা এনার্জি কনজারভেশন ল ইউজ করতে পারি। আর ওই কনজারভেশন ল গুলা এই হ্যামিল্টনিয়ানের মধ্যে সুস্পষ্ট হয় বা সুন্দর করে দেখা যায়। তেমনি গ্রাফিক্যালি যদি আমরা একটা প্রকাশ করতে পারি, সুন্দর কিছু একটা গ্রাফিক্যালি প্রকাশ করতে পারলে ওই জায়গায় আমরা ইজিলি ওই প্রবলেমটা সলভ করতে পারবো। তো এইগুলো হ্যামিল্টনিয়ান কি বলছে, হ্যামিল্টনিয়ান কি এবং এই হ্যামিল্টনিয়ান। তো এখন আমরা আলোচনা করব এই যে হ্যামিল্টনিয়ান মেকানিক্স বা হ্যামিল্টন, এটা দিয়ে কি কি কাজ করতে পারি আর কেমনে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমরা আগে কি পড়ছি, ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স পড়ছি, ল্যাগ্রেঞ্জে কি করে এটা পড়ছি। তো এখন আমরা যদি ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স থেকে আমরা কেমনে হ্যামিল্টনিয়ান মেকানিক্সে আসতে পারি বা হ্যামিল্টনে আসতে পারি, কারণ আমরা তো এমনি এমনি একটা জিনিস লিখে ফেলবো। যেমন আমি লেখলাম H সমান সাম অফ PI Q ডট I মাইনাস L। এটা আপনারা দেখলেন, দেখে আপনারা বিশ্বাসও করে ফেললেন, তাইলে এটা কি হইব। তো আমরা কেমনে আসলো এটা, কেনই বা এটা আসলো, কেনই বা এটাই হলো, এটাই আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা একটু দেখি কেমনে এটা আসে, কোথা থেকে আসে, এটাই বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি পড়ছিলাম, আমরা ল্যাগ্রেঞ্জ জানি, ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স আমরা পড়ছি। ল্যাগ্রেঞ্জিয়ান কি করতো, এল কিউ ডট যদি টাইম ডিপেন্ডেবল হয় তাহলে কিউ ডট টি। বাট আমি প্রথমেই বলছি ল্যাগ্রেঞ্জিয়ান বা ল্যাগ্রেঞ্জের যে ভেরিয়েবলগুলো লাগে বা যেই ভেরিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ওইগুলো হলো কিউ ডট এবং টি। কিন্তু সেম জিনিসগুলা হ্যামিল্টনে লাগে না। হ্যামিল্টনে কি লাগে, হ্যামিল্টনিয়ানে লাগে হলো সেম। আমরা কি বলছি প্রথমে, যে যখন আমরা আলোচনা করতেছিলাম তখনই আমরা বলছি যে এই যে কিউ ডটটারে চেঞ্জ করে আমরা কিসে পরিবর্তন করতে চাই, আমরা চাই ওই জায়গায় মোমেন্টাম দিয়ে প্রকাশ করতে, বা মোমেন্টাম ডিপেন্ডেবল একটা ইকুয়েশন আনতে, যেটা দিয়ে আমরা সবকিছু প্রকাশ করব বা সবকিছু আলোচনা করব। তো হ্যামিল্টনের মধ্যে তাহলে কি কি হইতে পারে, হ্যাঁ কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া তো হবে না। কোঅর্ডিনেট সিস্টেম এবং মোমেন্টাম, আর যেহেতু টাইম ডিপেন্ডেন্ট তাহলে টাইম। তাহলে আমরা কি করতেছি, আমরা এই যে কিউ ডটটা চেঞ্জ করে আমরা কি আনছি, মোমেন্টাম আনছি। এই যে একটা চেঞ্জ, এই যে একটা ট্রান্সফরমেশন, এটা একটা ট্রান্সফর্ম করলাম, একটা ভেরিয়েবল চেঞ্জ করে আরেকটা ভেরিয়েবল আনলাম এবং একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন ট্রান্সফর্ম করলাম বা একটা গেলাম। তো এই যে ট্রান্সফর্মটা হইলো একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মটারে মূলত বলা হয় লেজেন্ডার ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা বলা হয় লেজেন্ডার ট্রান্সফরমেশন। তো এখন আমরা লেজেন্ডার ট্রান্সফরমেশন কি, লেজেন্ডার ট্রান্সফরমেশন দিয়ে কি করে এবং কেনই এটা লেজেন্ডার ট্রান্সফরমেশন, এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা এটা আপাতত মুছি।
তাহলে আমরা প্রথমে বুঝি লেজেন্ডার ট্রান্সফরমেশন কি। লেজেন্ডার ট্রান্সফরমেশন হলো এমন একটা ট্রান্সফরমেশন, এমন একটা ট্রান্সফরমেশন, মনে করি একটা ফাংশন ছিল এফ অফ এক্স ওয়াই, বা ধরলাম একটা ফাংশন, আচ্ছা মাল্টিপল ভেরিয়েবল পরে দেখি, এফ অফ এক্স, ধরলাম একটা ফাংশন এফ অফ এক্স আছে, এই এফ অফ এক্স ফাংশনটা এক্স এর উপর ডিপেন্ডেবল, তাহলে কি হইতে পারে, ধরলাম এক্স স্কোয়ার। তো এই যে একটা ফাংশন আছে এফ অফ এক্স, এই ফাংশনটা এক্স স্কোয়ার, তো এই ফাংশনটার আমরা ভিতরের অভ্যন্তরীণ সবকিছু ঠিক রাখা, মানে এটার ভিতরে কোনো কিছু পরিবর্তন না করে আমরা জাস্ট এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা জাস্ট খালি চেঞ্জ করব, মানে সব কিছু ঠিক থাকবে, এই ভেরিয়েবলটা জাস্ট খালি আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করলে যদি একটা ফাংশন পাই, যদি একটা ইকুয়েশন পাই, ওই ইকুয়েশনটা যদি কোনো এই ভেরিয়েবল দিয়ে যে ইকুয়েশনটা আছে বা যে ফাংশনটা আছে এই ফাংশনটার সাথে সামঞ্জস্য হয় বা কোনো কিছু পরিবর্তিত না হয় ভিতরে, তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটা, মানে যেই ফাংশনটা পাবো, যে ভেরিয়েবল চেঞ্জ করে যে ফাংশনটা পাবো, ওই ফাংশনটা হবো এই ফাংশনের লেজেন্ডার ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা ফাংশন পাবো। কেমন লেজেন্ডার ট্রান্সফরমেশন কি, এখন এক কথায় যদি বলতে চাই, কোনো একটা ফাংশনের অভ্যন্তরীণ সবকিছু ঠিক রেখে অপরিবর্তিত রেখে কোনো কিছু পরিবর্তন না করে যদি আমরা অন্য একটা ভেরিয়েবলের ফাংশনে রূপান্তরিত করতে পারি, তাহলে ওই রূপান্তরটাই বলা হয় লেজেন্ডার ট্রান্সফরমেশন। তাহলে আমরা একটু আস্তে আস্তে দেখি কেমনে কি হয় এটা। আচ্ছা ধরলাম এটাই একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা কেমনে কি করা যায় এটা একটু দেখি। তো আমরা বলছিলাম যে গ্রাফিক্যালি যদি কোনো একটা প্রকাশ করতে পারি তাহলে আমরা ইজিলি সেটা সলভ করতে পারি। তো দেখি তো এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয়। এটা হলো এক্স স্কোয়ারের গ্রাফ। তো এটা যদি এক্স স্কোয়ারের গ্রাফ হয়, তো আমরা চাইতেছি কি অন্য একটা ডিফারেন্সিয়াল, অন্য একটা ভেরিয়েবল দিয়া এই ফাংশনটা, যেহেতু এক্স স্কোয়ারে আমরা এটার ভেরিয়েবল এক্স, আমরা চাইতেছি অন্য একটা ভেরিয়েবল দিয়া এই ফাংশনটারই ডিফাইন করতে, মানে এই ফাংশনটা কোনো পরিবর্তন হবে না, জাস্ট খালি এই ফাংশনটারই ডিফাইন করব কেমনে, অন্য একটা ভেরিয়েবল দিয়া। তো অন্য একটা ভেরিয়েবল দিয়ে যদি ডিফাইন করতে চাই তাহলে কি করতে পারি একটু দেখি তো। এই জায়গায় অনেক ম্যাথমেটিশিয়ান অনেক কিছু চিন্তা করছে, কিছুই চিন্তা করে পায় নাই, তো একজন চিন্তা করে দেখলো যে এই জায়গায় আমরা অন্য কিছু একটা দিয়ে ডিফাইন করতে পারি। ওই জায়গায় একটা ডিফাইন করার সিস্টেম, ওইটা হলো এই যে ফাংশনটা আছে এই ফাংশনের যে কোনো বিন্দুতে ডাল নির্ণয় করা যায়। ডালগুলো কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুতে একটাই। তো ধরলাম এই জায়গায় একটা বিন্দু আছে, এই বিন্দুর এটা হলো ঢাল। তাহলে ঢাল কি, কোনো একটা ফাংশন আছে, এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভস যেটা, এটাই হলো সেই ডাল। f প্রাইম অফ x কত, 2x। তাহলে এটা হলো ওই ফাংশনের ঢাল। তাহলে এটা সমান যদি এইটা f প্রাইম অফ x যদি এটা আমরা p ধরি, তো আমরা যদি এই যে ঢাল আছে বা এই যে স্লোপটা আছে, এই স্লোপ আমরা ধরলাম p, এই p এর মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে পারি কোনো একটা ভাবে, p এর মাধ্যমে প্রকাশ করলাম, এই ফাংশনটা সেম ওইটাই রয়ে গেল, কোনো পরিবর্তন হইল না, তাহলে বলতে পারি এই ফাংশনটা কোনোভাবে একটা পরিবর্তন করছি, কোনো একটা ভেরিয়েবলে ট্রান্সফার করতে পারছি, এটার অভ্যন্তরীণ কোনো কিছু পরিবর্তন না করে। তাহলে একটু দেখি তো এটা কোনোভাবে সম্ভব কিনা ট্রান্সফরমেশনটা। তাহলে ট্রান্সফরমেশনটা কি হয় দেখি তো। কি আছে, এক্স স্কোয়ার ছিল, এটা ঢালটা হলো পি এক্স। তাহলে আমরা দেখি তো তাহলে পি কি হবে, 2x সমান পি, তাহলে x সমান পি বাই 2। তাহলে আমরা f অফ x সমান এটা আছে, তাহলে f অফ p সমান কি লিখতে পারি, f অফ p সমান জাস্ট খালি x এর জায়গায় p বাই 2 বসায় দেব, তাই না, x এর মান p বাই 2, p বাই 2 এর হোল স্কয়ার, p স্কয়ার বাই 4। তাহলে এই জায়গায় আমরা f অফ p পাইছি p স্কয়ার বাই 4। এই জায়গায় গেল আমাদের মেইন কাজ। তাহলে এই যে f অফ p
সমান পি স্কোয়ার বাই 4। আমরা কিন্তু এই যে কিছুই চেঞ্জ করি নাই, কিন্তু আরেকটা ভেরিয়েবলের সাহায্যে এই ফাংশনের, এই সেম ফাংশনের মানটা আমরা পাইছি। তাইলে কি হইতাছে, আমরা একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল ট্রান্সফার করতে পারছি। তাহলে এর একটা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটাই বলা হয় লেজেন্ডার ট্রান্সফরমেশন। তার মানে সিম্পল ট্রান্সফরমেশন, বাট সমস্যা হয় একটা জায়গায়। সমস্যাটা কোন জায়গায় আমরা আবার একটু দেখি। একটা সেম জিনিসটাই আমরা আরেকটা জায়গায় করব, ওইটা একটু দেখি। এটা হলো f of x সমান x স্কয়ার। বাট এই জিনিসটা যদি মূল বিন্দুতে না হয়ে এতটুকু দূরত্বে হয়, ধরলাম এই দূরত্বটা d, তাহলে এই স্কয়ারের যে ইকুয়েশনটা হবে, এটা f of x কি হবে, f of x সমান x minus d হোল স্কয়ার। তার মানে f of x পাইতাছি x minus d হোল স্কয়ার। তাহলে এটা ডাল কত পাবো, ডাল হইব ধরলাম p সমান f prime of x সমান x minus d হোল স্কয়ার। এটা কি হইতে পারে 2 into x minus d। এটা পাইতেছি কি ডাল, p সমান এটা পাইতেছে। তাহলে x সমান কত হইব, p সমান 2 into x minus d, তাহলে p by 2 plus d সমান x। তাহলে x এর মান পাইতেছি এটা। তাহলে x এর মানটা যদি আমরা এই জায়গায় বসাই দেই, তাইলে আমরা ট্রান্সফর্ম হয়ে যেতেছে p এর সাহায্যে। তাইলে আমরা কি করতে পারি, f of p সমান কি লিখতে পারি, জাস্ট খালি x এর জায়গায় p এর মানে x এর মানটা p এর মাধ্যমে আমরা লিখে দিলেই হইতাছে। এই কি লিখবো, p by 2 plus d, এটা হলো x এর মান, মাইনাস d আছে d এর হোল স্কয়ার, কি হয় p স্কয়ার বাই 4। এই জায়গায় হলো প্রবলেম। কি প্রবলেম, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি হইতাছে, এই যে f of p এর মাধ্যমে ট্রান্সফরমেশন করছি, এই যে ফাংশন x রে আমরা p এর মাধ্যমে ট্রান্সফরমেশন করতে পারছি। বাট এই জায়গায় যে ফাংশনটা পাইলাম p স্কয়ার বাই 4 ফাংশনটা পাইলাম, এই জায়গায় কিন্তু d নাই। তার মানে কি এই জায়গায় একটা পরিবর্তন আসছে না, এই জায়গায় আমাদের d ছিল, এই জায়গায় d নাই। তার মানে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা আসছে বিধায় এটাকে আমরা লেজেন্ডার ট্রান্সফরমেশন বলতে পারি না। তাহলে লেজেন্ডার ট্রান্সফরমেশন কোন সময় হবে বা কেমনে হবে, এটাই হলো আমাদের দেখার বিষয়। তো এই জায়গায় তো লেজেন্ডার ট্রান্সফরমেশন হলো না। লেজেন্ডার ট্রান্সফরমেশনের প্রথম মূল শর্তই ছিল কোনো কিছু পরিবর্তন না করে বা অপরিবর্তিত রাখা, সবকিছু অপরিবর্তিত রাখা কোনো একটা ফাংশন, কোনো একটা অন্য একটা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করা। তাই এটা হইল না। এখন কি করা যায়, তখনই লেজেন্ডার দেখতে পেল যে এই যে কি বলে এটা কাটিয়ে আপাতত মুছি। লেজেন্ডার দেখতে পেল এই যে ডালগুলা বা স্লোপগুলা, এই যে স্লোপগুলা প্রত্যেকটা এই y-অ্যাক্সিসে কোন একটা বিন্দুতে ছেদ করে, বা এই যে একটা পার্ট পাওয়া যায়, এই যে একটা ছেদক পাওয়া যায়। তাহলে এই যে ছেদ করতেছে কেডা, এই স্লোপে। তার মানে এই স্লোপের ইকুয়েশনটা তখন কি হবে, বা ওই ফাংশনের ইকুয়েশনটা কি হবে, আমরা কি জানি, y mx plus c। এই ইকুয়েশন দ্বারা যদি এই ফাংশনের ইকুয়েশন বাইর করতে চাই, আমরা স্লোপ পাইলাম, ওই স্লোপ দ্বারা এই ফাংশনে y অ্যাক্সিসের ছেদবিন্দু পাইলাম বা c, আমরা এটা ধরলাম g ধরার কারণ হলো g এটা কার ছেদবিন্দু, g কার ডিপেন্ডেবল, কারণ কি এটা স্লোপের ডিপেন্ডেবল, তাহলে g অফ p। কারণ স্লোপ সেট করছে, আমরা কিন্তু এই ফাংশন কোথায় সেট করছে এটা দেখতেছি না, আমরা কে সেট করছে, এই স্লোপ সেট করছে। তাহলে স্লোপ সেট করছে
ডিপেন্ডেবল কেডা এই স্লোপের ডিপেন্ডেবল, তাহলে এই জন্য জি অফ পি ধরলাম এবং স্লোপ হলো পি। তাহলে এই জায়গায় কি বলতে পারি, y is equals to বা f of x is equals to f of x কিন্তু y, তাহলে y is equals to mx, m এটা কেডা, m হলো স্লোপ, স্লোপ এটা কত p, px প্লাস c, প্লাস না এটা কি হবো, যেহেতু y axis এর নিচের দিকে তার মানে কি মাইনাস, মাইনাস c g of p। তাইলে আমরা যেটা পাওয়ার চেষ্টা করতেছি, আমরা এমন একটা ফাংশন, তার মানে এটা একটা ফাংশন p এর ফাংশন, তার মানে আমরা এমন একটা ফাংশন পাওয়ার চেষ্টা করতেছি যে এই ফাংশনটা p ভেরিয়েবল ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এই জায়গাতে কি লিখতে পারি, g of p is equals to px minus f of x। এই জিনিসটাই সবকিছু পরিবর্তন করে দিয়েছে। তার মানে এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করি, তাইলে যে ট্রান্সফরমেশন এইভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারি। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা করলে আমরা তো সবাই দেখতে পাবো যে কি হয়। আমরা একটু দেখি এই জায়গায় কি ছিল, তাইলে আমরা কি করতে পারি, একটু দেখি তো এটা হলো লেজেন্ডার ট্রান্সফরমেশন করার যে ইকুয়েশনটা পাইলাম। তো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এখন কাজ করি। তাহলে কি হয়, আমরা দেখি f of x সমান কি দেওয়া ছিল, f of x সমান x minus d হোল স্কয়ার। তাহলে p সমান f prime of x is equals to 2x minus d। তাহলে আমরা এই p এর মাধ্যমে f of x প্রকাশ করি। তাহলে x সমান কত, x সমান p/2 প্লাস d। তাহলে সুতরাং তাহলে f of x p এর মাধ্যমে f of x এটা এইভাবে লেখা যায়, f of x of p মানে p এর মাধ্যমে আমরা, কারণ p এর মাধ্যমে আমরা এই f of x এর প্রকাশ করছি। এই যে ফাংশন f of x কার ফাংশন, এই যে এই ফাংশনটার প্রকাশ করছি কার মাধ্যমে, এই যে p এর মাধ্যমে। কারণ কি, এই যে স্লোপের মাধ্যমে আমরা এই ফাংশনটারে পাওয়ার চেষ্টা করছি বা প্রকাশ করছি। তার মানে কি x of p, তার মানে আমরা যদি x of p বের করতে চাই, f of x এর বের করতে চাই p এর মাধ্যমে, তাহলে কত হয়, জাস্ট খালি x এর জায়গায় p বসায় দিব। তাহলে p বসায় দিলে কি হয়, p/2 প্লাস d মাইনাস d এর হোল স্কয়ার, তার মানে p²/4। তাহলে f of x of p বা এই যে এই পার্টের মান পেলাম p²/4। বাট এই জায়গায় এখন আমাদের তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াইতেছে, সুতরাং g of p বা ফাংশনটা p ভেরিয়েবল দিয়ে ফাংশনটা কি হবে, px minus p²/4। তাহলে px, x এর মান কত, x এর মান হলো p/2, x এর মান p/2। তাহলে x এর মান যদি p/2 হয়, সরি p/2 প্লাস d, সরি। তাহলে x এর মান আমরা এই জায়গায় তো x রাখা যাবে না, কারণ কি আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, আমরা p ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি। তার মানে x এখানে রাখা যাবে না, x এর মান কি দিয়ে প্রকাশ করতে হবে, এই p এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে p ইনটু p প্লাস d/2 মাইনাস p²/4। এটা যদি আমরা এই জায়গায় লিখি, g of p is equals to কি হবে, p² প্লাস p
পি স্কোয়ার প্লাস সরি এই জায়গায় একটু এটা ডি বাই টু পি স্কোয়ার বাই টু পি স্কোয়ার বাই টু প্লাস পিডি মাইনাস পি স্কোয়ার বাই ফোর সমান পি স্কোয়ার বাই ফোর প্লাস পিডি এটা হইব জি অফ পি। তার মানে এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম, জি অফ পি সমান পি স্কোয়ার বাই ফোর প্লাস পিডি, জি অফ পি পি স্কোয়ার বাই ফোর প্লাস পিডি। এগুলো রাখলে কোনো অসুবিধা নাই। জি অফ পি সমান পি স্কোয়ার বাই ফোর প্লাস পিডি। এখন কি দেখা যাইতেছে, আমরা একটা ফাংশন পাইলাম পি ভেরিয়েবলের মাধ্যমে, এক্স থেকে আমরা পি ভেরিয়েবলের মাধ্যমে একটা ফাংশন পাইছি। এই ফাংশনটার মধ্যে এখন কিন্তু কোনো কিছু চেঞ্জ নাই, এক্স এর জায়গায় জাস্ট খালি পি বসছে, বাট এই যে ডি ছিল এই ডি কিন্তু এখন এক্সিস্ট করতেছে। তাহলে ডি এক্সিস্ট করতেছে তার মানে কি কোনো কিছু পরিবর্তন হয় না, অপরিবর্তিত রেখা, সবকিছু অপরিবর্তিত রেখা। আমরা কি করলাম, একটা ইকুয়েশন বা একটা ফাংশন পাইলাম, তার মানে এর একটা ট্রান্সফর্ম হলো। এই ট্রান্সফরমেশনটারই বলা হয় লেজেন্ডার ট্রান্সফরমেশন। তাহলে এই লেজেন্ডার ট্রান্সফরমেশন আমরা কি দেখতে পেলাম, ডি। আচ্ছা আমরা দেখি তো আগেরটার সাথে মিলে কিনা। এই যে ডি এর মান জিরো না এই জায়গায়, মূলবিন্দুতে এক্স স্কোয়ার, তার মানে জিরো। ডি এর মান যদি জিরো হয়, ডি এর মান জিরো হলে জি অফ পি এর মান কত হবে, জি অফ পি সমান পি স্কোয়ার বাই ফোর যখন ডি সমান জিরো। তার মানে কি এই পি স্কোয়ার বাই ফোরই কিন্তু আমরা প্রথমবার পাইছিলাম। তার মানে কোনো কিছু পরিবর্তন হয়েছে না, কোনো কিছুই পরিবর্তন হয়নি, জাস্ট খালি কি হয়েছে, এই ডি যে ছিল, এক্সট্রা ডি ছিল, এই ডিটা রয়ে গেছে। তার মানে কোনো কিছু পরিবর্তন হয় না, তার মানে লেজেন্ডার ট্রান্সফরমেশন হয়েছে। তার মানে লেজেন্ডার ট্রান্সফরমেশন করার জন্য যেই ইকুয়েশনটা লাগে, তার মানে এই ইকুয়েশনটা হলো এটা, জি অফ পি পি এক্স। মানে আমরা কি করতেছি, যেই ভেরিয়েবল নিতে চাইতেছি ওই ভেরিয়েবল এবং যেই ভেরিয়েবল ছিল ওই ভেরিয়েবল দুইটা গুণ মাইনাস এফ অফ এক্স, মানে ওই আগের ফাংশনটা। কিন্তু কথা হলো এই জায়গায় একটাই শর্ত, এই শর্তটা হলো পি হইতে হইব ওই ফাংশনের ডাল বা ডেরিভেটিভস, ওই ফাংশনের ডাল বা ডেরিভেটিভস। যদি এটা ডাল হয় বা ডেরিভেটিভস হয়, আর ডেরিভেটিভস দিয়ে একমাত্র ওই ফাংশনকে আমরা প্রকাশ করতে পারি কোনো কিছু পরিবর্তন না কইরা। তো বোঝা গেল, আশা করি বোঝা গেল। তাহলে পরবর্তীতে আমরা কি দেখতে পারবো, পরবর্তীতে আমরা কি দেখি, এখন আমরা এই যে কি দেখছিলাম, লেজেন্ডার ট্রান্সফরমেশন দেখছিলাম একটা ভেরিয়েবলের ক্ষেত্রে, তাই না, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখছিলাম। কিন্তু আমরা এখন যদি আমরা মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে দেখি বা দুইটা তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখি, তাহলে কি হয় একটু আমরা এখন দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখন দেখব লেজেন্ডার ট্রান্সফরমেশন ফর মাল্টিপল ভেরিয়েবল। ধরলাম একটা ফাংশন আছে f of x, y, একটা ফাংশন আছে f of x, y। আমরা এই ফাংশনটারে লেজেন্ডার ট্রান্সফরমেশন কইরা আমরা বানাইতে চাই। মনে করো এই x বা y একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা চেঞ্জ করে আমরা অন্য একটা ভেরিয়েবলে রূপান্তর করতেছি, কিন্তু কেমনে, লেজেন্ডার ট্রান্সফরমেশনের মাধ্যমে। কারণ কি, লেজেন্ডার ট্রান্সফরমেশন হলো
ওই ভেরিয়েবলটা চেঞ্জ করব কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে, কিন্তু ওই জায়গায় কি হবে না, অভ্যন্তরীণ কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে আমরা একটা ফাংশন আছে f অফ x y, এটা আমরা g অফ ধরলাম, আমার খুব পছন্দের আর, যেহেতু আমার নাম রাকিবুল, তাই x এর আমরা r এর মাধ্যমে চেঞ্জ করব, r অফ y, g অফ r y। তাহলে এই জায়গায় যে এই পরিবর্তনটা করতেছে, এই পরিবর্তনটা করতে গেলে আমাদের এই যে পরিবর্তন করছি x এর পরিবর্তন করে r করতেছি, এই পরিবর্তন করার যে মেইন যে ক্রাইটেরিয়া, মেইন যেই জিনিসটা দরকার ইম্পর্টেন্ট, কি হইতে হয়, এই আরটা সবসময় হইতে হইব ওই যে ফাংশনটা আছে, ওই ফাংশনের যেই ভেরিয়েবলটা দিয়ে চেঞ্জ করছি, যেই ভেরিয়েবলটা চেঞ্জ করছি, ওই ভেরিয়েবলের ডেরিভেটিভস যদি এটা হয় আর সমান ডেল এফ বাই ডেল এক্স হয়, তাহলে এক্স রে চেঞ্জ করে আমরা আর লিখতে পারবো, এক্স রে চেঞ্জ করে আর লিখতে পারবো। কারণ কি, কারণ লেজেন্ডার ট্রান্সফরমেশনের প্রথম শর্তটাই ছিল হলো এটা কি হইতে হবো, স্লোপ হইতে হবো, এই পার্টটা ডাল হইতে হবো। কার ডাল হইতে হবো, এই ফাংশনের ডাল হইতে হবো, এই যেই যা চেঞ্জ করতেছি। তার মানে এতটুকু গেল। তাহলে এই যে কি হইছে, আর ডেল এফ বাই ডেল এক্স বা ওই ফাংশনের এটা ডাল কোন ভেরিয়েবলের সাপেক্ষে, এক্স ভেরিয়েবলের সাপেক্ষে। তার মানে এতটুকু আমরা বুঝলাম। তাহলে আমরা একটু লক্ষ্য করি তো আমাদের কি আছে, প্রথম ফাংশনটা যেটা আছে আমাদের কাছে আছে f of x y, তাহলে f of x y আছে, তাহলে আমরা এখানে df কি লিখতে পারি, সবাই জানি টোটাল ডেরিভেটিভস এর মাধ্যমে আমরা df লিখতে পারি না, কেমনে জানি লিখছিলাম ছোটবেলা, আমরা লিখছিলাম কি জানি ছিল f of x y। হ্যাঁ, আমরা এখন আগে না যাই, এই জায়গায় দেখতে পারবো df কেমনে লিখতে পারি, df লিখতে পারি হলো del f by del x dx plus del f by del y dy। এই জায়গায় একটা জিনিস দেখতেছি, এটা হইল যেই ফাংশনটা আছে x এবং y এর, y ভেরিয়েবলের যে ফাংশনটা আছে, এই ফাংশনের স্মল ডিফারেন্স বা df, এই df হয় এই ফাংশন dx এবং dy এর সাথে কিছু একটা পার্ট থাকে, তাই না? তো আমরা চাই g of ry, g of ry। তাহলে g of ry এর ক্ষেত্রে কি হবে, g of ry, তাহলে dg এরকম কিছু একটা আসবে। এরকম যদি আমরা সিম্পল টোটাল ডেরিভেটিভস করি তাহলে কি হয়, ক্যাপিটাল আর দিছি del g del r dr প্লাস del g del y dy। তাহলে এই যে মানগুলো আমরা পাই কোন জায়গায়, টোটাল ডেরিভেটিভস। কিন্তু আমরা চাই কি, আমরা চাই হলো এইটা থেকে এটা ট্রান্সফরমেশন করা। তাহলে del g বাই del r, এই যে del g বাই del r যে পার্টটা আছে, এই পার্টগুলো, এই যে del g বাই del r, del g বাই del y, এই পার্টগুলোরে চাই এইটার মাধ্যমে প্রকাশ করতে, বা এইটার থেকে আমরা এটা বাইর করতে, এই জায়গায় একটা পার্ট চাই। তার মানে আমরা চাই কি, আমরা চাই হলো g of ry, এটা আমরা পাবো dg যদি বাইর করতে চাই, তাহলে এই জায়গায় যদি dr প্লাস এই জায়গায় যদি dy হয়, এই যে খালিঘর যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে যদি কোনো একটা পার্ট পাই, ওইটাই আমরা বলতে পারবো ওই যে del g বাই del r, ওইটার সমান এটা del g বাই del y, ওইটা সমান এটা, কোনো একটা পার্ট পাবো। যদি এই পার্টগুলো পাই তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা কি লেজেন্ডার ট্রান্সফরমেশনের মাধ্যমে এটা থেকে আমরা এই ফাংশনে আসতে পারতেছি। তার মানে এইরকম একটা পার্ট আমরা চাই। এটা কি
আমরা চাই, তাহলে এটাতে আসতে পারি কিনা এটা আমরা একটু দেখি। তাহলে এটা যদি চাই তাহলে আমরা একটু এইদিকে দেখি, তাহলে আমরা কি পাইছিলাম, এটা ধরলাম এটা হলো 1 নম্বর, এটা ধরলাম 2 নম্বর, তাহলে 2 নম্বর থেকে কি পাই, df সমান del f by del x dx প্লাস del f by del y dy। এই পার্টটার মান কত দেওয়া হতো, এই পার্টটার মানে কিন্তু r, এটা কি লেখা যায়, r dx প্লাস del f by del y dy, এটা সমান df। এটা হলো আমরা পাইলাম। এটা পাইলাম, এটা ধরলাম আমরা। আবার আমরা যদি এটা কি করতে চাইছি, লেজেন্ডার ট্রান্সফরমেশন করতে চাইছি, তাহলে যদি লেজেন্ডার ট্রান্সফরমেশন করতে চাই, আমরা লেজেন্ডার ট্রান্সফরমেশন যদি করতে চাই, লেজেন্ডার ট্রান্সফরমেশনের ইকুয়েশনটা কেমন ছিল, লেজেন্ডার ট্রান্সফরমেশনে যদি আমরা এটা কি কোন জায়গায় ট্রান্সফর্ম করতে চাই, f of x থেকে f of xy থেকে আমরা ট্রান্সফার কইরা g of r y নিতে চাই, তার মানে কোন জায়গায় চেঞ্জ, এই x রে চেঞ্জ কইরা এই r বানাইতেছি, তাই না, তাহলে x রে চেঞ্জ করে যদি r বানাই তাহলে g of ry সমান কি হবে, ইকুয়েশনটা হবে r into x minus f of xy, এটাই তো হওয়ার কথা, তাই না, rx minus f of xy। তাহলে আমরা কি চাই, আমরা চাই dg, আমরা চাই কার মান, dg এর মান, আমরা এই জায়গায় কি পাইছি, g এর মান, তাহলে dg সমান কত হইব, dg সমান, তাহলে এই জায়গায় d করছি, ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এই জায়গায় ডিফারেন্সিয়েশন করতে হবে, এই জায়গায় u, এই জায়গায় v, u v এর ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে কি হয়, r into dx plus x into dr, x into dr মাইনাস এটা কি হবে df, এই জায়গায় হবে df, তাহলে df এর মান ধরলাম এটা df, তাহলে এই জায়গায় df এর মান কিন্তু আমরা আগে বাইর করে রাখছি ইকুয়েশন নাম্বার 3 তে, তাহলে ইকুয়েশন নাম্বার 3 থেকে যদি আমরা বসাই দিই তাহলে কি হয়, r into dx plus x into dr মাইনাস এই যে df এর মান এটা r into dx মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস মাইনাস del f by del y dy, তাহলে এই জায়গায় কি লেখা যায়, r into dx কাটা কি থাকে, x into dr minus del f by del y dy, এটা হলো dg, এটা আমরা পাইছি ধরুন 4 নাম্বার। তাহলে আমরা এটাই তো চাইতেছিলাম যে এই যে dr এর সাথে কিছু একটা থাকবে এবং dy এর সাথে কিছু একটা থাকবে, তাহলে আমরা আবার কি জানি, আমরা আবার জানি হলো dg, g যদি r এবং y হয় তাহলে dg সমান del g by del r dr plus del g by del y dy সেম। এই যে এটা যদি আমরা 5 ধরি তাহলে 4 আর 5 থেকে আমরা দেখি এই যে এই পার্টটার মান এই যে x সমান del g by del r, আর এই যে এটার মান সমান এটা, তাহলে del g by del y সমান del f by del y মাইনাস, তাহলে এই যে এই জিনিসগুলা ট্রান্সফর্ম করার পরে আমরা কি করতেছি, এই f of xy রে g of ry এ ট্রান্সফর্ম করতেছি, তার মানে এই যে x এ ট্রান্সফর্ম কইরা আমি r বানাইতেছি, যদি r টা কি হয় del f by del x বা ওই f of x এর একটা স্লোপ হয় বা ঢাল হয়, তাহলে ট্রান্সফর্ম হবে তখনই যখন আমরা বুঝতে পারবো না এটা ট্রান্সফর্ম কইরা এই ফাংশনটা আমরা পাইতেছি,
এই ফাংশনটা পাবো কখন, যখন দেখতেছি এই জায়গায় dr এই জায়গায় dy এইগুলোর সাথে কিছু একটা পার্ট আছে, তাহলে এই পার্টগুলা আমরা f of x তাইকে যদি ট্রান্সফর্ম করি তাহলে এরকম একটা ইকুয়েশন পাইতাছি। এই ইকুয়েশনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে del g বাই del r, এই পার্টটাই তো হওয়ার কথা, এই পার্টটা হওয়ার কথা না dg করলে টোটাল ডেরিভেটিভস থেকে, যেহেতু এই পার্টটা হওয়ার কথা, এই পার্টটার মান মূলত কোনটা, এই যে x, এই ফাংশনের x এর মানটা হলো এই যে del g বাই del r, আর এই ফাংশনের del g বাই del y এর মানটা হলো এই যে মাইনাস del f বাই del y। তার মানে বুঝতে পারতাছি এই জায়গায় কি হইছে, লেজেন্ডার ট্রান্সফরমেশন করা পসিবল বা লেজেন্ডার ট্রান্সফরমেশন হইছে। তার মানে x সমান del g বাই del r, del g বাই del y সমান মাইনাস del f বাই del y। এটা হলো লেজেন্ডার ট্রান্সফরমেশন। আর লেজেন্ডার ট্রান্সফরমেশন করলে এই পার্টটার মান এটা, এই পার্টটার মান এতটুকু হইলে এনাফ। তাহলে লেজেন্ডার ট্রান্সফরমেশন অফ টিপ মানে ডাবল ভেরিয়েবল যেগুলো আছে, আমরা ডাবল ভেরিয়েবল পর্যন্ত করলেই হবে, কারণ আমাদের যেই সেম আমরা যদি x এর জায়গায় y দ্বারা চেঞ্জ করতাম সেম ভাবে কাজ করতাম। যদি আমরা এইটা থেকে এইটা যেতে চাই তাহলে r এ চেঞ্জ করে যদি x করতে চাই তাহলেও করা সম্ভব। এতটুকু বুঝলাম। তাহলে পরের যে পার্টটা, এই পার্টটা তো একদম সিম্পল একটা পার্ট। যেমন ল্যাগ্রেঞ্জের মধ্যে কি ছিল, ল্যাগ্রেঞ্জে ছিল হলো L is equals to মানে ল্যাগ্রেঞ্জের যে ইকুয়েশনটা ছিল q ডট, এটা থেকে ট্রান্সফর্ম করে আমরা কি করতে চাই, হ্যামিল্টন q p, তার মানে q ডটটা p এর মাধ্যমে, তাই না? কিন্তু আমরা আগে কি দেখছি, আমরা দেখছি del L বাই del q ডট সমান p, তাই না? মোমেন্টাম সমান যদি কোন ল্যাগ্রেঞ্জের আমরা যদি q ডট দ্বারা ডেরিভেটিভস করি তার মানে p পাইতেছি। কেমনে জানি হয় এটা হলো L is equals to half mv স্কয়ার মাইনাস mg h, তার মানে এটা যদি আমরা del L বাই del v করি তাহলে এই জায়গায় কি পাই, এই জায়গায় half m into 2p minus 0, তাহলে 2 কাটা mb, mb মানে p, তাহলে p পাইতাছি এটাই। v দিয়ে ডেরিভেটিভস করি ল্যাগ্রেঞ্জ রে, তার মানে আমরা কি পাই, p পাই বা মোমেন্টাম পাই। তার মানে l দিয়ে আমরা q ডট মানে কি একটা ভেলোসিটি, জেনারেলাইজড ভেলোসিটি, তাহলে ভেলোসিটি দ্বারা যদি আমরা এই l রে বা ল্যাগ্রেঞ্জ রে আমরা যদি ডেরিভেটিভস করি তাহলে আমরা কি পাই, মোমেন্টাম পাই। তাহলে কি, যেহেতু এই ল্যাগ্রেঞ্জের q ডট ভেরিয়েবল দিয়া ডেরিভেটিভস করলে p পাইতাছি, তার মানে কি এই p হলো ওই ল্যাগ্রেঞ্জের একটা স্লোপ, যেহেতু স্লোপ তার মানে কি লেজেন্ডার ট্রান্সফরমেশন পসিবল। লেজেন্ডার ট্রান্সফরমেশন করলে কি হয়, ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে h সমান যেই ভেরিয়েবল চেঞ্জ কইরা অন্য একটা ভেরিয়েবল বানাইছি তাহলে ওই ভেরিয়েবল স্লোপ ইনটু মানে nx, স্লোপ ইনটু যেই ভেরিয়েবল যে চেঞ্জ করতেছিলাম ওই ভেরিয়েবল গুণ মাইনাস ওই যেই ফাংশনটা ছিল ওই ফাংশনটা, তার মানে h qp সমান, এটা যেহেতু জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট সিস্টেমে তো আর একটা কোঅর্ডিনেট না অনেকগুলো কোঅর্ডিনেট, তার মানে এই জায়গায় সাম দিয়ে আমরা লিখতে পারি সাম অফ I is equals to n1 n pi qi dot minus l q dot। তার মানে কি বলতে পারি, তার মানে একটা কথাই বলতে পারি, হ্যামিল্টন আসলে কিছুই না, হ্যামিল্টন হলো শুধুমাত্র ল্যাগ্রেঞ্জের লেজেন্ডার ট্রান্সফরমেশন। তাহলে ল্যাগ্রেঞ্জের লেজেন্ডার ট্রান্সফরমেশন করলে আমরা হ্যামিল্টন পাই, এতটুকুই। হ্যামিল্টন আসলে কিছুই না, হ্যামিল্টন কি, হ্যামিল্টন হলো ল্যাগ্রেঞ্জের লেজেন্ডার ট্রান্সফরমেশন, হলো হ্যামিল্টন, আর ল্যাগ্রেঞ্জের লেজেন্ডার ট্রান্সফরমেশন করলে আমরা এটা পাই। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যে পার্টটা পড়বো ওই পার্টটা বা ওই টপিকটার নাম হলো
হ্যামিল্টনিয়ান হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন। এই জায়গায় সবকিছুই বোঝা যায়, শুধু বোঝা যায় না এই ক্যানোনিক্যাল মানে কি। ক্যানোনিক্যাল মানে হলো, ক্যানোনিক্যাল বস্তুটা যদি শব্দটা আসে তাহলে ক্যানোনিক্যাল শব্দটা থেকে আমরা সর্বপ্রথম যেটা বুঝি ক্যানোনিক্যাল মানেটা কি এটা আগে বুঝতে হবে। তাহলে ক্যানোনিক্যাল মানে কি এটা আগে বুঝি, তারপরে আমরা ক্যানোনিক্যাল ইকুয়েশন কি এটা আমরা দেখব। ক্যানোনিক্যাল মানে কি? ক্যানোনিক্যাল মানে হলো, এটাকে যেহেতু ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি তাহলে ভেরিয়েবল দিয়ে বলা হয়। ভেরিয়েবল দিয়ে বলতে গেলে ক্যানোনিক্যাল মানে হলো দুইটা ভেরিয়েবল যে একটার সাথে আরেকটা জড়িত, বা একটার নাম বললে আমরা আরেকটা বুঝতে পারি যে এটা দিয়া ওইটা বোঝা যায়। যেমন আমরা আমাদের ব্যাচের মধ্যে যদি বলতে যাই, যদি আমরা সাকিব রে কিছু জিগাই, সাথে সাথে আমরা প্রশ্ন করি কিরে দুর্জয় কই, সাকিব রে বলার সাথে সাথে আমরা দুর্জয়ের খবরটা নেই। তার মানে কি সাকিবের সাথে এই যে দুর্জয়ের যে সম্পর্ক, এই যে তাদের যে জোড়ার সম্পর্কটা আছে, বা একজনের সাথে যে আরেকজনের সম্পর্ক, বা একজনের কাছ থেকে আরেকজনের সম্পর্কে আমরা ধারণা নিতে পারি, এই যে জোড়াটা আছে এই জোড়াটারই বলা হয় ক্যানোনিক্যাল জোড়া বা ক্যানোনিক্যাল সম্পর্ক। তার মানে ক্যানোনিক্যাল বলতে কি বোঝায়? ক্যানোনিক্যাল বলতে বোঝায় হলো এমন দুইটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবল একটার সাথে আরেকটা জড়িত বা সম্পর্কিত, বা একটা দিয়ে আরেকটা বের করা যায়। তাহলে আমরা এই জায়গায় হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন অফ মোশন, বা হ্যামিল্টনের যে দুইটা ভেরিয়েবল আছে, কি কি ভেরিয়েবল, একটা হলো কিউ আর একটা হলো পি, এই যে দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল আরেকটার সাথে সম্পর্কিত, এই জন্যই এই দুইটারে বলা হয় ক্যানোনিক্যাল পেয়ার অফ ভেরিয়েবল। তার মানে এই যে পেয়ার গুলো আছে, একটা দিয়ে যদি আরেকটার মান আমরা বের করতে পারি, বা কোনো একটা ইকুয়েশন বের করতে পারি, এরকম একটা দিয়ে আমরা আরেকটার মান বের করতে পারবো, বা আরেকটা দিয়ে আরেকটার মান বের করতে পারবো, এইরকম ইকুয়েশন গুলারই বলা হয় ক্যানোনিক্যাল ইকুয়েশন। তার মানে কার ক্যানোনিক্যাল ইকুয়েশন বের করবো? হ্যামিল্টনসের। তাহলে হ্যামিল্টনসের ক্যানোনিক্যাল ইকুয়েশন বের করতে পারি কিনা একটু দেখি তো, আমরা চেষ্টা করি। সর্বপ্রথম আমরা হ্যামিল্টনের প্রথম থেকে শুরু করি। হ্যামিল্টন কিসের উপর ডিপেন্ড করে? হ্যামিল্টন ডিপেন্ডস অন, যদি আমরা টি ডিপেন্ডেন্ট ধরি তাহলে কি হয়? এইচ পি কিউ টি। তাহলে এই জায়গা থেকে আমরা টোটাল ডেরিভেটিভস করলে কি হয়? ডিএইচ সমান del H by del P dP plus del H by del Q dQ plus del H by del T dt। এটা পাই, এটা আমরা ধরলাম এক নাম্বার ইকুয়েশন, ধরলাম। কিন্তু কথা হলো আমরা লেজেন্ডার ট্রান্সফরমেশনের মাধ্যমে, বা ল্যাগ্রেঞ্জের যে লেজেন্ডার ট্রান্সফরমেশন করছিলাম, এল এর লেজেন্ডার ট্রান্সফরমেশন করার পরে কি পাইছিলাম, বা হ্যামিল্টন সমান কি পাইছিলাম? পি কিউ ডট মাইনাস এল। আমরা এই জায়গায় সাম বা ওইগুলো ইউজ করতেছি না, চাইলে ইউজ করা যায়, বাট আমি আচ্ছা ইউজ করি। এই সমান পাইছিল পি আই কিউ ডট আই মাইনাস এল। এই যে পার্টটা পাইলাম, এই পার্ট থেকে আমরা কি বুঝতে পারি? আমরা এই জায়গায় এইচ এর মান বের করছি, এই জায়গায় ডিএইচ, তাহলে ডিএইচ এর মান যদি বাইর করতেছি তাহলে ডিএইচ কি হয়? ডিএইচ সমান হবে এই জায়গায় ইউ, এই জায়গায় বি, ইউবি। যেহেতু এই জায়গায় ডিফারেন্সিয়েশন করতে, তার মানে এই জায়গায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই জায়গায় কি পাইতাছি? ইউবি এর সূত্র ইউজ করলে পি এর একা কিউ এর ডিফারেন্সিয়েশন, তার মানে পি আই ডি কিউ ডট প্লাস
কিউ ডট আই কিউ আই ডট ইন্টু ডিপি মাইনাস এটা গেল ডিএল। তার মানে এই যে ডিএল পার্টটা রয়ে গেছে, ডিএল এর মান যদি আমরা বাইর করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কি হয়েছে বা কেমনে কি হয়েছে। তাহলে আমরা কি জানি, এটা যদি আমরা কত ধরি, এটা ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এল কি, এল ল্যাগ্রেঞ্জ। ল্যাগ্রেঞ্জ কিসের উপর ডিপেন্ড করে? ল্যাগ্রেঞ্জ ডিপেন্ড করে হলো কিউ কিউ ডট টি। তাহলে এটা থেকে আমরা টোটাল ডেরিভেটিভস থেকে কি পাই, ডিএল সমান del L by del Q dQ plus del L by del Q dot dQ dot plus del L by del T dt। এটা ধরলাম 3 নাম্বার ইকুয়েশন। এটা যদি ধরি তাহলে আমরা কি চাইতেছিলাম, আমরা চাইতেছিলাম এই জায়গায়, তাই না? এই পার্টে আমরা কি বের করতেছিলাম, ডিএল। ডিএল এর মান আমরা পাইলাম। ডিএল এর মান যদি আমরা এই জায়গায় বসাই দিই তাহলে আমরা একটা ওভারঅল একটা কিছু একটা পাইতে পারি। দেখি কি পাই। এটার মধ্যে বসাই দেই তাহলে 3 নাম্বারের মান 3 and 2 হতে কি পাই, এটা জাস্ট এই জায়গায় বসাই দেব। কি পেয়েছে, ডিএইচ। ডিএইচ সমান, এটা তো ছিলই, পি সাম দেওয়ার দরকার নাই, পি dq dot plus q dot dp minus dl। dl এর মান এটা, del l by del q dq minus del l by del q dot dq dot minus del l by del t dt। এই জায়গায় একটা পার্ট, এই যে del L by del Q আর del L by del Q dot, এইগুলো কিন্তু আমরা জানি। তাহলে কি জানি, we know del L by del Q dot সমান হলো P এবং del L by del Q সমান F, বা এটা P dot। এখন কত হলো, এটা কেমনে আসলো P dot বা F, এটা কেমনে আমরা একটু দেখি তো। কি ছিল, হাফ এল সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস এম জি এইচ। তাহলে এই জায়গায় আমরা কি চাইতেছি, কিউ। কিউ মানে কি, এই জায়গায় যদি এস না ধরে এক্স ধরলাম তাহলে কিউ মানে হলো ভেরিয়েবল বা পজিশন মানে এক্স। তাহলে এক্স দিয়ে ডেরিভেটিভ করলে ডেল এল বাই ডেল এক্স। তাহলে এই জায়গার মধ্যে এক্স নাই, তার মানে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, এই জায়গায় এক্স নাই, তার মানে এটা কি 0 মাইনাস এই জায়গায় এম জি, তাহলে মাইনাস এফ, বা একটা ফোর্স পাইতেছি, তাই না? ডেল এল বাই ডেল এক্স সমান এফ, বা একটা ফোর্স। তার মানে এই জায়গায় ফোর্স পাইতেছি। আমরা কি জানতাম, কি জানি বলে, নিউটনের যে দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে, নিউটনের দ্বিতীয় সূত্র বলে হলো মোমেন্টাম বা ভরবেগের যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার বা ভরবেগের পরিবর্তনই হলো ফোর্স বা বল। ভরবেগের পরিবর্তন যদি ফোর্স হয় তার মানে কি ডেল এল বাই ডেল এক্স সমান এফ, এটা একটা ফোর্স পেলাম, নেগেটিভ চিহ্ন এটা পজিশনের কারণে বিপরীত দিকে কাজ করে। তার মানে ফোর্স পাইলাম। ফোর্স কি, ভরবেগের পরিবর্তন। পরিবর্তন মানে কি, ডিফারেন্সিয়েশন। তার মানে কি এই পি ডট মানেই হলো ডেল এল বাই ডেল এক্স। তার মানে ডেল এল বাই ডেল কিউ সমান পি ডট। তারপরে লিখতে পারি জেনারেলাইজড, এটা বলা হয় জেনারেলাইজড পটেনশিয়াল না কি কই মোমেন্টাম। এটা হলো জেনারেলাইজড মোমেন্টাম ডেল এল বাই ডেল কিউ ডট। আমরা একটু আগে এটা দেখছি, ডেল এল বাই ডেল কিউ ডট মানে হলো পি এবং ডেল এল বাই ডেল কিউ মানে হলো এটা হলো মোমেন্টামের পরিবর্তন বা পি ডট, বা এটা বলা যায় জেনারেলাইজড ফোর্স। তাহলে এই যে ফোর্স, এই যে মোমেন্টাম, এই পার্টগুলো যদি আমরা জাস্ট এই জায়গায় বসাই দিই, এটা 3 ধরছিলাম, এটা যদি আমরা 4 ধরি আর এটা যদি আমরা 5 ধরি, তাহলে 4 আর 5 থেকে কি পাওয়া যায়, from 4 and 5 থেকে আমরা কি পাই, জাস্ট এর মানগুলো বসাই দিই। তাহলে DH সমান P dq dot plus
কিউ ডট ডিপি মাইনাস ডেল এল বাই ডেল কিউ সমান করে হলো পি ডট ডি কিউ মাইনাস ডেল এল বাই ডেল কিউ ডট মানে হলো পি ডি কিউ ডট মাইনাস ডেল এল বাই ডেল টি ডিটি। তার মানে এই যে কি রাখতেছি পি ডি কিউ ডট, এই যে পি ডি কিউ ডট মাইনাস পি ডি কিউ ডট আর এটা হলো প্লাস পি ডি কিউ ডট, এর দুইটা কাটা কি থাকে কিউ ডট ডিপি মাইনাস পি ডট ডি কিউ মাইনাস ডেল এল বাই ডেল টি ডিটি। এটা যদি 6 হয় তাহলে এই যে 6 নাম্বার এটাও ডিএইচ, এই 6 নাম্বারও ডিএইচ এবং এই জায়গায় 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটাও ডিএইচ। তাহলে এই জায়গার যে যদি আমরা সহগগুলো সমীকৃত করি, যেমন এই জায়গায় ডিপি আছে, এই জায়গায় ডিপি আছে, ডিপি এর একটা সহগ আছে, এই জায়গায় ডিপি এর একটা পার্ট আছে, ডিকিউ এর একটা পার্ট আছে, এই জায়গায় ডিকিউ আছে, ডিকিউ এর একটা পার্ট আছে, তেমনি এই যে ডিএইচ এর ডিটি এর একটা পার্ট আছে, এই জায়গায় ডিটি এর একটা পার্ট আছে। তাহলে কি পাওয়া যায় ফ্রম 1 and 6 1 and 6 কি লেখা যায় এই যে ডিপি এগুলো কি লেখা যায় কিউ ডট সমান ডেল ইজ বাই ডেল পি সিমিলারলি এই জায়গায় পি ডট বা মাইনাস পি ডট সমান এই জায়গায় মাইনাসটা ওই জায়গায় দিয়ে দেই প্লাস মাইনাস মাইনাস এই জায়গায় ডেল ইজ বাই ডেল কিউ সমান হলো পি ডট এবং আরেকটা পার্ট আছে, এই পার্টটা হলো এডিটি আর এডিটি। তাহলে ডেল ইজ বাই ডেল টি সমান ডেল ইজ বাই ডেল টি সমান মাইনাস ডেল এল বাই ডেল টি। এই যে দেখো এই যে কিউ ডট এই যে পি ডট মানে পি এর পরিবর্তন পি, এই যে কিউ এর ভ্যালু পাইতেছি আমরা পি এর মাধ্যমে, এই যে পি এর ভ্যালু পাইতেছি কিউ এর মাধ্যমে। তার মানে কি একটা আরেকটার সাথে সম্পর্কিত বা একটা আরেকটার সাথে জড়িত। তার মানে একটা ভেরিয়েবল দিয়ে আরেকটা ভেরিয়েবলের মান বের করতে পারতেছি এই দুটো ইকুয়েশন দিয়া। এই জন্য এই দুটো ইকুয়েশন কার কাছ থেকে পাইতেছি হ্যামিল্টনের কাছ থেকে পাইতেছি। তার মানে এই দুটো ইকুয়েশনকে বলা হয় হ্যামিল্টনিয়ান ক্যানোনিক্যাল ইকুয়েশন। তার মানে এই দুটো ইকুয়েশন হলো হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন। বুঝলাম। তাহলে হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন যদি আসে বা ডেরাইভ করতে বলে তাহলে এইভাবে ডেরাইভ করলেই হবে। তাহলে আমাদের পরবর্তীতে আমাদের এই দুইটা ইকুয়েশনই কাজে লাগবে। দুইটা ইকুয়েশন কি পি ডট সমান পি ডট হলো মাইনাস আর কিউ ডট হলো প্লাস। কিউ ডট সমান পি ডট একটা মাইনাস কিউ ডট একটা প্লাস ডেল ইজ বাই জাস্ট খালি কিউ একটা বের করব পি এর মাধ্যমে, এটা ডেল ইজ বাই পি একটা বের করব কিউ এর মাধ্যমে, জাস্ট খালি পি ডট একটা মাইনাস আর কিউ ডট একটা প্লাস। এই দুটারই বলা হয় হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন। হ্যামিল্টন ক্যানোনিক্যাল ইকুয়েশন গেল। ও এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেটা আমি স্কিপ করছি বা মিস গেছে, মিস যাওয়ার পর আমি এটা একটু মনে করার চেষ্টা করি। হ্যামিল্টন কোন একটা সিস্টেমে হ্যামিল্টন মানে হলো ওই সিস্টেমের যে সম্পূর্ণ এনার্জি বা ফুল যতটুকু এনার্জি আছে সম্পূর্ণ এনার্জিটারই কিন্তু হ্যামিল্টন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইচ সমান হলো টি প্লাস ভি। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটার যোগফল মানে হলো ওই সিস্টেমের মোট এনার্জি বা সম্পূর্ণ এনার্জি। এই সম্পূর্ণ এনার্জিটারই বলা হয় হ্যামিল্টন। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এই যে একটা কাজ করতে পারি, একটু দেখাই। যদি এইটাতে আমরা এভাবে লিখতে পারি 2t minus t minus প্লাস p লেখা যায় না? এই দুইটা টি থেকে যদি একটা টি বাদ যায় তাহলে এই জায়গায় কি হয় একটা টি থাকে t প্লাস b, এটা মানে এটাই। তাহলে এই জায়গায় কি লেখা যায় 2t minus t minus b। এই t minus b আনার কারণ হলো আমার এই জায়গায় ল্যাগ্রেঞ্জ আনার চেষ্টা করতেছি। তাহলে 2t minus l, 2t minus l লেখা যায়। তাহলে 2t মানে কি 2 into t মানে হলো হাফ
এম কিউ ডট স্কোয়ার, এটা মাইনাস এল। তাহলে এটা কি লেখা যায়, এটা কাটা, হাফ আর টু কাটা, এম কিউ ডট স্কোয়ার মাইনাস এল, এম কিউ ডট ইন্টু কিউ ডট মাইনাস এল। এম কিউ ডট মানে হলো পি ইন্টু কিউ ডট মাইনাস এল। তাহলে এইচ সমান পি ইন্টু কিউ ডট মাইনাস এল। এর যদি ওইভাবে দেখি, এইচ সমান সাম অফ আই অ্যান্ড পি আই কিউ আই ডট মাইনাস এল। তাহলে মূলত আসলেই হ্যামিল্টন কি, হ্যামিল্টন হলো ওই একটা সিস্টেমের সম্পূর্ণ এনার্জি বা ফুল এনার্জি। এতটুকু, এটা স্কিম গেছিল। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। আজকে কি কি বললাম, প্রথমে বললাম হ্যামিল্টন কি, হ্যামিল্টন কি। 2 নাম্বার পড়ছি, 2 নাম্বার পড়ছি হলো হ্যামিল্টন আসলে কি। হ্যামিল্টন হলো ল্যাগ্রেঞ্জের লেজেন্ডার ট্রান্সফরমেশন, লেজেন্ডার ট্রান্সফরমেশন হলো হ্যামিল্টন। তার মানে এর মধ্যে আবার পড়ছিলাম লেজেন্ডার ট্রান্সফরমেশন কি, লেজেন্ডার ট্রান্সফরমেশন আসলে কেমনে কি করে। 4 নম্বরে পড়ছি হ্যামিল্টনস, লেজেন্ডার ট্রান্সফরমেশন থেকে কেমনে হ্যামিল্টনস আনে, এবং লাস্টে পড়ছি হলো হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন। এই টপিকগুলো আজকের এই ক্লাসে কভার করার চেষ্টা করছি। আশা করি সবগুলা বুঝা গেছে। যদি তাও কেউ না বুঝে থাকে, আমার সাথে পার্সোনালি দেখা করার চেষ্টা করো। ধন্যবাদ।